দেখো, এসিড কারক সমতা অধ্যায়ের মধ্যে কিছুই নাই। এটা খুবই ছোট্ট একটা অধ্যায়। কেন আহামরি বোঝারও কিছু নাই। এসিড বৃষ্টিটা বাদে এর লাস্টে আর কিছুই নেই। বাকিটুকু মোটামুটি একদম আহ ছোটখাটো বিষয়। তো শুরুতেই অ্যাসিড কি বিষয়টা বুঝতে হবে। সিম্পল ভাবে মনে রাখবা, যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করবে তারা হচ্ছে অ্যাসিড। একদম সহজ না? যদি বলা হয় অ্যাসিড কাকে বলে, কি বলবা? যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে। হাইড্রোজেনের অপর নাম হচ্ছে প্রোটন। তাহলে এটাও বলতে পারো না, যারা জলীয় দ্রবণে প্রোটন দান করে তারা হচ্ছে অ্যাসিড। তাহলে অ্যাসিড কারা? যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করবে তারা হচ্ছে অ্যাসিড। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করছে, সো এটা একটা অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড অ্যাকুয়াস মানে হচ্ছে জলীয় দ্রবণ, যখন দিলা তখন সে হাইড্রোজেন আয়ন দান করছে, তার মানে এটা হচ্ছে অ্যাসিড। কার্বনিক অ্যাসিড যখন জলীয় দ্রবণে দিলা, অ্যাকুয়াসে দিলা, পানিতে দিলা, তখন এটা হাইড্রোজেন আয়ন দান করছে, তার মানে এটা একটা অ্যাসিড। এটা একটা অ্যাসিড। এখন এই অ্যাসিডকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সবল অ্যাসিড, একটা হচ্ছে দুর্বল অ্যাসিড। একটা কি সবল অ্যাসিড আর একটা কি দুর্বল অ্যাসিড বা মৃদু অ্যাসিড। সবল অ্যাসিডের অপর নাম তীব্র অ্যাসিড আমরা বলি। তাহলে সবল অ্যাসিড মানে কি বুঝবা? দেখো, যেসব অ্যাসিড জলীয় দ্রবণে 100% বিয়োজিত হবে, মানে পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যাবে, পানিতে সম্পূর্ণরূপে মিশে যাবে, ওই সকল অ্যাসিডকে আমরা বলবো তোমার সবল অ্যাসিড। তাহলে এগুলোকে কি বলবা? সবল অ্যাসিড। আর যে সকল অ্যাসিড পানিতে অল্প পরিমাণ দ্রবীভূত হবে, অল্প পরিমাণ দ্রবীভূত হবে বা বিয়োজিত হবে, তাদেরকে বলবা দুর্বল অ্যাসিড। কথা ক্লিয়ার নাকি বুঝো নাই বলো? তাড়াতাড়ি র্যাপিডলি উত্তর দাও, এত বুঝছি। বলো সবল অ্যাসিড কাকে বলে বলো। তোমার মাইক্রোফোন অন থাকবে, দেখি অন রাখো তো কি হয়। যেসব এসিড পানিতে সম্পূর্ণভাবে দ্রবীভূত হয় তাকে সবল এসিড বলে। দেখে দেখে বললা। মাইক্রোফোন অন রাখো, আশেপাশে যাতে কারো সাউন্ড না আসে। তাহলে যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে শতভাগ বিয়োজিত হবে, হুম, 100% বিয়োজিত হবে, তাদেরকে সবল অ্যাসিড বলবা। উদাহরণ দিলে কয়েকটা পরিচিত অ্যাসিড যেগুলো আছে, লাইক হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। এই যে পরিচিত কয়েকটা অ্যাসিড, এগুলো খুবই সবল অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড। আর দুর্বল অ্যাসিড বলতে বোঝাবো কার্বনিক অ্যাসিড, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এইগুলো মূলত। ওকে, এরপরে আসো, আমরা এখানেই কথাবার্তাগুলো বলা আছে, যেটা ইতিমধ্যে বুঝে গেছো। আর অ্যাসিডকে আমরা টক স্বাদযুক্ত বলি। অ্যাসিড কেমন? টক স্বাদযুক্ত। এই যে তেঁতুল খেতে টক টক লাগে না, কারণ তেঁতুলের মধ্যে টার্টারিক অ্যাসিড থাকে। পরীক্ষা আসে তেঁতুলের মধ্যে কোন অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড, তাই তেঁতুল খেতে টক লাগে। ওকে। আর অ্যাসিড হচ্ছে মূলত নীলা। হ্যাঁ, নীলা মনে রাখবা, অ্যাসিড হচ্ছে কি? নীলা। অ্যাসিড হচ্ছে নীলা, মানে হচ্ছে নীল লিটমাসকে লাল লিটমাসে পরিণত করে। তাহলে অ্যাসিড কি করে? নীল লিটমাসকে লাল লিটমাসে পরিণত করে। অ্যাসিড হচ্ছে কি? নীলা। নীল লিটমাস কনভার্ট টু লাল লিটমাস। এবং ক্ষার হচ্ছে ঠিক উল্টা। ক্ষার হচ্ছে ঠিক উল্টা, মানে লালকে নীলে পরিণত করে। তাহলে তুমি নীলা দিয়ে মনে রাখতে পারবা সহজে। অ্যাসিড হচ্ছে নীলা, নীল লিটমাসকে লালে পরিণত করে। তাহলে ক্ষার কি? ক্ষার হচ্ছে তার উল্টা, লালকে নীলা হবে। হ্যাঁ, আমরা অ্যাসিডটা মনে রাখলেই হবে শুধু, ঠিক আছে? আর অ্যাসিড এবং কথা বুঝছে না। হুম, কি বললা? কথা বোঝাচ্ছে না। এখন বুঝতেছো? বুঝতেছি। কি সমস্যা মানে, সাউন্ড ছোট নাকি বাজতেছে? বুঝতেছে। ইন্টারনেটের সমস্যা হতে পারে। তাহলে অ্যাসিড হচ্ছে নীলা, নীল লিটমাসকে লালে পরিণত করে। অ্যাসিড হচ্ছে নীলা, নীল লিটমাসকে লাল লিটমাসে পরিণত করে। আর ক্ষার হচ্ছে উল্টা, লালকে নীলে পরিণত করে, ঠিক আছে? আর অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে, এই যে অ্যাসিড এবং ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে, এবং এটাকে আমরা বলি প্রশমন বিক্রিয়া। এই বিক্রিয়ার একটা বিশেষ নাম কি? প্রশমন বিক্রিয়া, ঠিক আছে? তো
এই যে কথাবার্তাগুলো আমাদের এখানেও কিছুটা বলা আছে, এবং আমরা তোমার যে আমাদের বডিতে প্রতিনিয়ত একটা অ্যাসিড নিঃসৃত হয় পাকস্থলীতে, সেটার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, এটার নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন আমাদের প্রয়োজনের চেয়ে অতিরিক্ত নিঃসৃত হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন আমাদের প্রয়োজন হচ্ছে অতিরিক্ত নিঃসৃত, এটা কেন প্রয়োজন মূলত? আমরা যে খাবারগুলা খাই এগুলোতে অনেক রোগ জীবাণু থাকে না? সো আমাদের এই অ্যাসিডটা কি করে, ওই খাবারগুলা থেকে রোগ জীবাণুগুলোকে মেরে ফেলে। তুমি যখন অনেকগুলা খাবার খাও, ওই খাবারের মধ্যে তো তোমার হরেক রকমের রোগ জীবাণু আছে, কোটি কোটি জীবাণু থাকতে পারে। এখন ওই জীবাণুটা তোমার বডিতে যদি ঢুকে যায় তাহলে অসুস্থ হবা। সো এই জন্য আল্লাহ তাআলা আমাদের পেটের মধ্যে পাকস্থলীতে একটা অ্যাসিড দিছে, তার নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, তার নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ হলো আমাদের খাবারটাকে জীবাণুমুক্ত করা। কিন্তু যখন আমরা খুবই খাবার অনিয়মিত খাই, তোমার জাল জাতীয় বা আমাদের এই মশলা জাতীয় খাবারগুলো বেশি খাই, তখন আমাদের ওই পেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশনটা বেড়ে যায়। হ্যাঁ, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশনটা বেড়ে যায়, এবং তখন কি করে, পাকস্থলী নিজের কোষগুলোকে ভাঙতে শুরু করে, মানে পাকস্থলী নিজের যে সেল ওয়াল, হ্যাঁ দেয়াল, ওইটাকে ভাঙতে শুরু করে, এবং সেটাকে আমরা বলি আস্তে আস্তে আলসারের দিকে যায়, এবং এটাকে বলি আমরা পেপটিক আলসার। ঠিক আছে, মানে পেটের আলসার। ওকে, গ্যাস্ট্রিক নামে চিনো তোমরা, গ্যাস্ট্রিকের সমস্যা। তাহলে অ্যাসিডের কিছু ধর্ম আছে, এগুলো একটু পড়তে পারো। স্বাদ, স্বাদ কেমন হয়? টক স্বাদযুক্ত। ক্ষয়কারী, দেখো অ্যাসিড তুমি হাতে নিয়ে দেখো, তোমার হাত পুরাই ফেলবে একদম ক্ষয়কারী। লিটমাস পরীক্ষা বললাম, অ্যাসিড হচ্ছে নীলা, নীল লিটমাসকে লাল লিটমাসে পরিণত করে। এরপরে হচ্ছে ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া, দেখো আমাদের এই ধাতুর সাথে, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে ধাতু, ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া একটা লবণ তৈরি হয়েছে, ম্যাগনেসিয়াম সালফেট এবং হাইড্রোজেন আয়ন তৈরি হয়। এগুলো একটু বিক্রিয়াগুলো প্র্যাকটিস করবা, অতটা লাগবে না। ক্যালসিয়াম কার্বনের সাথে HCl, যে ধাতব কার্বনের সাথে যদি লৌহ অ্যাসিডে বিক্রিয়া করো, তাহলে তুমি একটা ক্যালসিয়াম ক্লোরাইড পানি এবং কার্বন ডাই অক্সাইড পাবা। চুনের পানির সাথে যদি কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করাও, তাহলে ক্যালসিয়াম কার্বনেট এবং পানি পাবা। হ্যাঁ, এগুলো একটু রিডিং দিও, এগুলো জাস্ট রিডিং দিবা, জাস্ট বিক্রিয়াগুলো নিজের হাতে প্র্যাকটিস করবে, এগুলো বোঝার কিছুই নেই। এই যে আমরা সাইট্রিক অ্যাসিড যখন স্বাভাবিকভাবে থাকবে তখন এটা কিন্তু কাজ করতে পারে না। যখনই অ্যাসিডকে তুমি পানির সাথে দিবা তখন এটা কাজ করার সামর্থ্য রাখে। সাইট্রিক অ্যাসিড দানা প্লাস পানি দিয়ে দিল, সাইট্রিক অ্যাসিড অ্যাকুয়াস তৈরি করে, এই যে অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণ। সাইট্রিক অ্যাসিড তারপর কাজ করবে এবং হাইড্রোজেন এসে দান করতে সক্ষম হবে। সেম ভাবে আমাদের হাইড্রোজেন ক্লোরাইড সেম, এটা হচ্ছে পানির সাথে দিলে অ্যাকুয়া তৈরি হয়, অ্যাকুয়াস থেকে এখন এটা সঠিকভাবে কাজ করতে পারবে না, হাইড্রোজেনটা দান করতে পারবে। গাঢ় অ্যাসিড মানে কি? যে অ্যাসিডের তুলনামূলক পানির পরিমাণ কম থাকে তাকে গাঢ় অ্যাসিড বলবা। ঠিক আছে, যেখানে পানির পরিমাণ কম সেটাকে গাঢ় অ্যাসিড বলবা। গাঢ় সালফিউরিক অ্যাসিড, সাল গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ, গাঢ় নাইট্রিক অ্যাসিড, এগুলো হচ্ছে আমাদের গাঢ় অ্যাসিডের উদাহরণ। তো গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিষয়ে কিছু কথাবার্তা বলা আছে এখানে। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড পানির সাথে বিক্রিয়া করে এক্ষেত্রে তোমার গ্যাসটা তৈরি করলো, আর এটা হচ্ছে, এগুলো কয়েকটা ইনফো মনে রাখবা। এই গ্যাস পানিতে দ্রবীভূত হয়ে যে দ্রবণ উৎপন্ন হয় তাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলা হয়। হাইড্রোক্লোরিক গ্যাস আছে, এটা গ্যাসটা মূলত পানির সাথে মিশে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। সো এটা বোতলের মধ্যে হালকা ধোঁয়ার মতো অবস্থা সৃষ্টি করে এবং তীব্র ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। ঠিক আছে, এবং এটা ইউজ করার আগে তোমাকে নাকে মুখে মাস্ক দিতে হবে, চোখে নিরাপদ চশমা পরে নিতে হবে। গাঢ় নাইট্রিক অ্যাসিড, এটা নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাথে পানির বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিডে তৈরি করা হয়। এটাকেও সেম আমরা কাচের বোতলের মধ্যে রাখতে হবে। তারপর এটাকে আলোর সংস্পর্শে আনা যাবে না, কারণ আলোর সংস্পর্শে নিয়ে আসলে এটা নাইট্রিক অ্যাসিডটা ভেঙে যায়, ভেঙে গিয়ে এটা বিক্রিয়া করতে পারে। সো এই জন্য এটাকে আলোর সংস্পর্শে আনা যাবে না, এটাকে বাদামি বর্ণের বোতলে রাখা হয় এই জন্য। তাহলে গাঢ় নাইট্রিক অ্যাসিডকে কোন বর্ণের বোতলে রাখা হয়? বাদামি বর্ণের বোতলে রাখা হয়। ঠিক আছে, এরপর আসো গাঢ় সালফিউরিক অ্যাসিড, এই যে সালফার ডাইঅক্সাইডটা পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, এবার আসো ক্ষার এবং ক্ষারক। সো অ্যাসিড নিয়ে মোটামুটি এতটুকুই কথা, হ্যাঁ, এর বাইরে আর কোনো কিছু নাই, এই কয়েকটা লাইন পড়লেই মোটামুটি হয়ে যাবে। এবার আসো ক্ষার এবং ক্ষারক। সো ক্ষারক মানে কি? যারা পানির সাথে বিক্রিয়া করে, যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দিবে তারা হচ্ছে ক্ষার বা ক্ষারক, এক কথায় মনে রাখবা। ঠিক আছে, এত কিছু বলতে হবে না। যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করবে তারা হচ্ছে ক্ষারক। আর এখানে যেটা বলছে, ধাতু বা ধাতুর সাথে ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড বা হাইড্রোক্সাইডের সাথে অ্যাসিডের বিক্রিয়া করে লবণ অণু উৎপন্ন করে তাকে ক্ষারক বলে। অত লম্বা বলার দরকার নাই, হ্যাঁ, এটা বলতে পারো, এই যে আমি এটা বললাম আর কি, ক্ষার। ধাতু বা ধাতুর সাথে ক্রিয়াশীল যৌগমূলকের হাইড্রোক্সিড যৌগ পানিতে দ্রবণীয়, এটাও বলতে হবে না, এত কঠিন করে বলার দরকার নাই। তাহলে যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল মূলক দান করবে, যারা জলীয় দ্রবণে, এটা বলবা।
যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করবে তারাই হচ্ছে মূলত ক্ষারক। আর অ্যাসিডের বেলা কি করছে, যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করবে তাদেরকে বলছিলাম ক্ষার, অ্যাসিড। ঠিক আছে, অ্যাসিড আর উপরটা হচ্ছে ক্ষার। ওকে, তাহলে একদম বিষয় সহজ বিষয়। অ্যাসিডের ক্ষেত্রে শুধু হাইড্রোজেন আয়ন দান করবে, আর তোমার ক্ষারের মধ্যে হাইড্রোক্সিল আয়ন দান করবে। কথা বুঝছো? তাহলে যারা জলীয় দ্রবণে তোমার হাইড্রোজেন আয়ন দান করবে তারা হচ্ছে অ্যাসিড, যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করবে, হাইড্রোজেন আয়ন দান করলে অ্যাসিড, হাইড্রোক্সিল আয়ন দান করলে ক্ষার। সিম্পল কথা। আরেকটা বিষয় এখানে মনে রাখতে পারো যে আমাদের এই ক্ষারক, হুম, সব সব আমাদের ক্ষার কিন্তু পানিতে দ্রবীভূত হয়। এই যে হাইড্রোক্সিল মূলকধারী পানিতে দ্রবণীয় ক্ষারকই হচ্ছে ক্ষার। এই ক্ষার আমাদের পানিতে দ্রবীভূত হয়। কথা বুঝছো? ক্ষার পানিতে দ্রবীভূত হয়, এটা একটা এক্সট্রা শর্ত। বুঝছো? তাহলে ক্ষারক মানে কি, যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করতেছে। আর ক্ষার, ক্ষার মানে হলো যারা হাইড্রোক্সিল আয়ন দান করতেছে এবং সাথে পানিতে দ্রবণীয়। ঠিক আছে, এই যেটাই বলছো, ক্ষারক হলো তারা যারা পানিতে দ্রবণীয়। ঠিক আছে, যারা পানিতে দ্রবণীয় যে ক্ষারক, ওই ক্ষারকগুলোর নাম হচ্ছে আলাদাভাবে ক্ষার। তাহলে দুইটা শব্দ, একটা হচ্ছে ক্ষার আর একটা হচ্ছে ক্ষারক। তাহলে এই ক্ষার পানিতে দ্রবণীয়, আর এই ক্ষারক পানিতে দ্রবণীয় না। হ্যাঁ, হতেও পারে, না হতে পারে পানিতে দ্রবণীয়। ঠিক আছে, সেই জন্য আমরা সকল ক্ষারকে ক্ষারক বলি, সকল ক্ষারক ক্ষার নয়। ঠিক আছে, এটা একটু মনে রাখতে পারো। বাট এই ইনফো হচ্ছে মেন এটা, যে ক্ষার পানিতে দ্রবীভূত হয় আর ক্ষারক পানিতে দ্রবীভূত হয় না। সিম্পল কথা। এই ক্ষারের জন্য আমরা কিছু ধর্ম পাবো, লাইক লিটমাস পরীক্ষা। লিটমাস পরীক্ষার জন্য এসিডকে কি বলছিলাম, নীলা। তাহলে ক্ষার কি হবে, লালকে নীল করবে সে। ঠিক আছে, লালকে নীল করবে, এই যে লাল লিটমাসকে নীল করবে। এবার আসো ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া। এই যে এখানে কিছু বিক্রিয়া প্র্যাকটিস করবা, এগুলো আসবে না এমনি, জাস্ট একবার প্র্যাকটিস করে। অ্যালুমিনিয়াম নাইট্রেট সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অধক্ষেপ তৈরি করে। হ্যাঁ, নিচের চিহ্ন দিছে মানে কি অধক্ষেপ, এটা হচ্ছে নিচে জমে যাবে, সোডিয়াম নাইট্রেট তৈরি করে। ফেরাস নাইট্রেট লঘু ক্ষারের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে অধক্ষেপ তৈরি করে। ঠিক আছে, ফেরিক নাইট্রেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে অধক্ষেপ তৈরি করে। যে কপার নাইট্রেট সোডিয়ামের সাথে বিক্রিয়া করে কপার হাইড্রোক্সাইড অধক্ষেপ তৈরি করে। ঠিক আছে, এগুলো একটু পড়বা কিন্তু ভালো মতো করে, এগুলো এমসিকিউতে আসে। কোন বর্ণের অধক্ষেপ তৈরি করে, বর্ণ তার দেয়া নাই অবশ্য। এই যে হালকা নীল বর্ণের অধক্ষেপ তৈরি করে। হ্যাঁ, এগুলো একদম মুখস্থ। এই যে কপার হাইড্রোক্সাইডের বর্ণটা কেমন, হালকা নীল। তারপর এখানে তোমার ফেরিক হাইড্রোক্সাইড, এটা কি ফেরিক হাইড্রোক্সাইড, এই ফেরিক হাইড্রোক্সাইডের বর্ণটা কেমন, লালচে বাদামি। হ্যাঁ, এটা কেমন, লালচে, ডিস্টার্ব করছে, বাদামি, এটা হচ্ছে লালচে বাদামি। জিঙ্ক নাইট্রেট, এই জিঙ্ক নাইট্রেটের জন্য তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করো জিঙ্ক হাইড্রোক্সাইড তৈরি হবে, এটা হচ্ছে সাদা বর্ণের রোধক্ষেপ তৈরি করে। তারপর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে বিক্রিয়া করো তাহলে অ্যামোনিয়া তৈরি করবে। এগুলো আর বর্ণ নাই বোধহয়। তাহলে এখানে চারটা বর্ণ বোধহয় তোমাকে মুখস্থ রাখতে হবে, 4 থেকে 5টা। খেয়াল করো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যখন তৈরি করবা, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের বর্ণ দেওয়া নেই, এটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। ফেরাস হাইড্রোক্সাইড সবুজ বর্ণ। ফেরাস হাইড্রোক্সাইডের বর্ণ কেমন, সবুজ, একদম মুখস্থ। হ্যাঁ, ফেরিক নাইট্রেটের সাথে ফেরাস নাইট্রেটের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে তোমার ফেরাস হাইড্রোক্সাইড তৈরি করে, যেটা হচ্ছে সবুজ বর্ণের অধক্ষেপ তৈরি করে। তারপর ফেরিক নাইট্রেট সোডিয়ামের সাথে বিক্রিয়া করে লালচে বাদামি বর্ণের অধক্ষেপ তৈরি করে। তারপর এটার সাথে বিক্রিয়া করে নীল, এটা হচ্ছে সাদা। ঠিক আছে, একদম সিম্পলি বিক্রিয়া প্র্যাকটিস করবা, বর্ণটা মনে রাখবা, সিম্পল কাজ। ঠিক আছে, ক্ষারের সাথে পানি ধর্ম। এই যে দেখো, এটা হচ্ছে সলিড ছিল, এস এস মানে কি, সলিড মানে কঠিন অবস্থায় আছে, যখনই পানির সাথে বিক্রিয়া করে দিলে এটা অ্যাকোয়াস তৈরি হয়ে গেল। অ্যাকোয়াস তৈরি হওয়া মানে কি, এটা আয়নে বিজড়িত হয়ে যাওয়া। দেখো, পটাশিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন তৈরি হওয়া। সোডিয়াম হাইড্রোক্সাইড সলিড তৈরি করলো পানি, এবং সোডিয়াম এবং হাইড্রোক্সাইড তৈরি করলো। ঠিক আছে, এই ক্ষার অ্যাসিড এবং এগুলো একটু রিডিং করে নিও। এগুলো আমাদের কাপড় চোপড়ের ক্ষতি করে, ত্বকের ক্ষতি করতে পারে, চোখে লাগলে চোখ নষ্ট হতে পারে, বিষয়গুলো বলবো আর কি। হ্যাঁ, আহ এই যে এগুলো একটু কনসেপ্ট মাথায় রেখো। মৃদু অ্যাসিড মানে হচ্ছে কম পরিমাণে প্রোটন দান করবে। আমরা জানি অ্যাসিড মানে কি, যারা প্রোটন বা হাইড্রোজেন দান করবে। তাহলে তীব্র অ্যাসিড মানে কি, বেশি বেশি প্রোটন দান করবে। মৃদু অ্যাসিড মানে কি, কম প্রোটন দান করবে। এবার আসো পিএইচ এর ধারণা। পিএইচ বিষয়টা কি, পিএইচ এর সূত্রটাই মেনলি মনে রাখবা। পিএইচ এর সূত্র হচ্ছে মাইনাস লগ হাইড্রোজেন আয়নের
কনসেন্ট্রেশন, হ্যাঁ, নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, দিস ইজ পিএইচ। পিএইচ কাকে বলে? নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইজ নোন অ্যাজ পিএইচ। ঠিক আছে, তো পিএইচ এর সূত্রটা মনে রাখবা, এটা হচ্ছে হাইড্রোজেনের ঘনমাত্রা বোঝাচ্ছে, এটা হচ্ছে মাইনাস লগ। এরপরে পানির পিএইচ, বিশুদ্ধ পানির পিএইচ কত? 7। হ্যাঁ, বিশুদ্ধ পানির পিএইচ হলো 7। এখানে আমাদের 10/7 মোল আসবে দেয় আর কি। এখন আসলে পিএইচ স্কেলটা একটু বুঝতে হবে তোমাকে, ভালো মতো করে বুঝো যে এই মাঝখানে হচ্ছে নিরপেক্ষ পিএইচ, হ্যাঁ, মাঝখানে কেমন? 7, এই মাঝখানে 7, তাহলে নিরপেক্ষ পিএইচ এর মান কত? 7। মাঝখান থেকে আমি দুইটা তীর চিহ্ন দিচ্ছি, খেয়াল করো, এদিকে একটা তীর চিহ্ন দিব, এদিকে একটা তীর চিহ্ন দিব, ঠিক আছে? সো আমি এটাও বলে দিচ্ছি, আমি এই তীর চিহ্নের যত এদিকে যাব, যত ডান দিকে যাব তত ক্ষার বাড়তে থাকবে, ক্ষার, আর যত বাম দিকে যাব তত অ্যাসিড বাড়তে থাকবে। কথা বুঝিও। তাহলে কি বললাম? মাঝখানে হচ্ছে 7, নিরপেক্ষ। যত এদিকে যাব তীর চিহ্ন বরাবরে ক্ষার বাড়তে থাকবে, আর যত এদিকে যাব তত অ্যাসিড বাড়তে থাকবে। তাহলে তুমি আমাকে উত্তর দাও, ক্ষার 9 বড় না 10 বড়? মানে কোনটার ক্ষারকত্ব বেশি, 10 নাকি 9? 10। 10 কেন? কারণ 10 এদিকে, একটু এদিকে, এই জন্য ক্ষারকত্বের বেলায় যে সংখ্যাটা বেশি তার ক্ষারকত্ব বেশি। তাহলে বড় 12 বড় না 14 বড়? মানে কার ক্ষারকত্ব বেশি, পিএইচ 12 নাকি পিএইচ 14? 14। পিএইচ 14, গুড। তাহলে ক্ষারক বেশি বুঝে গেছো, হ্যাঁ। ক্ষারক মানে হচ্ছে, তোমাকে আমি একটা বিষয় বললাম যে পিএইচ 8 আর একটা বললাম যে পিএইচ 10, তাহলে আমি যদি বলি কোনটার ক্ষারকত্ব বেশি, অফকোর্স পিএইচ 10, কারণ ক্ষারকত্বের বেলায় এদিকে যত যাব পিএইচ ক্ষারকত্ব তত বাড়ে। অ্যাসিডের বেলায় এবার বিষয়টা খুব ভালো মতো করে বুঝো। একটার পিএইচ হলো, আমি আবারও বলতেছি, যত এদিকে যাবা তত অ্যাসিড বাড়তে থাকবে, মানে যত আমি এদিক থেকে এদিকে যাবো তত অ্যাসিড বাড়ে। তাহলে বলো, একটার পিএইচ হলো 5 আর একটার পিএইচ হলো 4, কোনটার বেশি অ্যাসিডিক? 4। 4, গুড, বুঝে গেছো আশা করি। কেন? কারণ এই যে যত বাম দিকে যাব, যত বাম দিকে যাব তত অ্যাসিড বাড়তি হতে থাকে। তার মানে মনে রাখবা, অ্যাসিডের বেলায় সংখ্যাটা যত কম, পিএইচ এর সংখ্যাটা যত কম, অ্যাসিড তত বেশি শক্তিশালী। আমি তোমাকে যদি বলি কোনো কিছুর একটা পিএইচ হলো 1, আবার কোনো কিছুর হলো 5, দুইটাই অ্যাসিডিক, কারণ 7 এর কম হলে অ্যাসিডিক, 7 এর বেশি হলে ক্ষারীয় বলি আমরা। তবে কোনটা বেশি অ্যাসিডিক, পিএইচ 1 নাকি পিএইচ 5? অফকোর্স পিএইচ 1, এটা খুবই শক্তিশালী অ্যাসিড। কারণ পিএইচ 1 মানে পিএইচ এর পরিমাণ একদম কম, মানে একদম এদিকে চলে আসছে না। কালারটাও খেয়াল করো, যত লাল হবে তত বেশি শক্তিশালী। ঠিক আছে, বুঝছো কি পিএইচ স্কেলটা? বুঝছো কি না? বুঝছি। তাহলে পিএইচ স্কেলের মধ্যে 0 থেকে 14 গড় পর্যন্ত থাকবে, 0 থেকে 14, আর পিএইচ 7 হলো নিরপেক্ষ, আর 7 এর সাথে বেশি হলে হচ্ছে ক্ষারীয়, 7 এর সাথে কম হলে হচ্ছে অ্যাসিডিক। এই কথাবার্তাগুলো এখানে মূল আলোচ্য বিষয়। পিএইচ পরিমাপন পদ্ধতি কিভাবে প্রয়োগ করা যায়, যে আমরা পিএইচ মিটার, পিএইচ পেপার এগুলো দিয়ে মারতে ইউনিভার্সাল নির্দেশক আছে কিছু, হ্যাঁ, কিছু ইউনিভার্সাল ইন্ডিকেটর আছে, ইউনিভার্সাল কালার চার্ট, এই যে কালার চার্ট দেখলাম একটা, তার পিএইচ পেপার আছে, পিএইচ মিটার আছে, হ্যাঁ, এগুলো একটু রিডিং দিও, কনসেপ্ট নাই বোঝার মতো এখানে। পিএইচ এর গুরুত্ব মুখস্থ পড়া, হ্যাঁ, মুখস্থ পড়া, পিএইচ এর গুরুত্ব সিকিউতে আসতে পারে, মুখস্থ করে নিবা। কোনটার পিএইচ কত একদম মুখস্থ। পাকস্থলীতে পিএইচ 1 থাকে, দেখো কত শক্তিশালী অ্যাসিড, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে যেমন পাকস্থলীতে। মানুষের ত্বকের পিএইচ, এই যে স্কিন 4.8 থেকে 5.5, মূত্র 6, রক্ত 7 পয়েন্ট, এটা হচ্ছে 7.35 থেকে 7.45 হবে, হ্যাঁ। অগ্ন্যাশয়ও 8.1, ঠিক আছে। সো এগুলো হচ্ছে পিএইচ, এবং মনে রাখবা। আর কৃষিক্ষেত্রে পিএইচের গুরুত্ব আছে, লাইক মাটির পিএইচটা খুব স্টেবল রাখতে হবে। মাটির পিএইচ 6 থেকে 8-এর মধ্যে হলে সবচেয়ে ভালো, 3-এর কম, 10-এর বেশি হলে মাটির উপকারী অণুজীব মারা যায়, ফলে ফসল ভালো হবে না। আর পিএইচ কমে গেলে চুন দিয়ে পিএইচটা বাড়াইতে হবে, কারণ আমরা জানি চুন একটা ক্ষারীয় বস্তু, সো পিএইচ বেড়ে যাবে তখন। আর মাটির পিএইচ বেড়ে গেলে তখন অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট ইত্যাদি তোমাকে দিতে হবে, মানে সার দিতে হবে আর কি, ঠিক আছে। তাহলে কৃষিক্ষেত্রে এগুলো হচ্ছে পিএইচ এর গুরুত্ব। তারপর জীবদেহে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় পিএইচ এর গুরুত্ব আছে।
প্রসাধনী শিল্পে যে তোমরা বিভিন্ন ক্রিম ইউজ করো, সাবান, সুফ, তারপর শ্যাম্পু, এইগুলো যে ইউজ করতে হচ্ছে এখানে নির্দিষ্ট একটা পিএইচ মেনটেন করতে হবে, নাহলে মানুষের ত্বকের পিএইচ এর ক্ষতি, মানে ত্বকের ক্ষতি হবে। দেখো না কিছু বেবি স্যুপ পাওয়া যায়, বেবি স্যুপ। এই বেবি স্যুপের মূল কারণ কি, বাচ্চাদের যখন একটা নবাগত বাচ্চা আসে বা ছোট বাচ্চা যারা, তাদের ত্বকের স্কিনের পিএইচটা খুবই সেনসিটিভ থাকে। তারা, তুমি যদি অ্যাডাল্ট যে সাবানগুলো ইউজ করো, তুমি যে সাবানগুলো ইউজ করো, এগুলো যদি ওদেরকে ইউজ করো তাহলে ওদের ত্বকের কিন্তু ক্ষতি হবে, হ্যাঁ। সো এদের জন্য আলাদা বেবি স্যুপ পাওয়া যায়, যাতে ওদের বডির জন্য যে মানুষের পিএইচ ওটা মেনটেন করা থাকে, ঠিক আছে। সো এই প্রসাধনী শিল্পে কসমেটিক্সও এটা আমাদের বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে পিএইচ এর। এবার আসলে প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়াটা কিছুই না, এই যে এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে ক্ষার। অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করলো, এটাই হচ্ছে প্রশমন বিক্রিয়া, ঠিক আছে। তাহলে কি বলবো, অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করার বিক্রিয়া হচ্ছে প্রশমন বিক্রিয়া। দেখো এখানে একটা পজিটিভ আছে, নেগেটিভ আছে, পজিটিভ আছে, নেগেটিভ আছে, পজিটিভ এবং এইখানে নেগেটিভ বিক্রিয়া করে লবণ তৈরি করে, আর এইচ এবং ওএইচ মিলে অলওয়েজ পানি তৈরি করবে, সিম্পল কথা, ঠিক আছে। এখানে আরেকটা বিক্রিয়া দেওয়া আছে। দৈনন্দিন দৈনন্দিন জীবনের প্রশমন বিক্রিয়ার গুরুত্ব, এই যে তুমি পরিপাক, পরিপাকে আমরা প্রশমন বিক্রিয়া দেখি, লাইক তুমি যখন খাবার খাও, আমরা বললাম যে তুমি যখন খাবার খাচ্ছ তখন তোমার পেটের মধ্যে অ্যাসিড প্রডিউস হচ্ছে, অ্যাসিড কাজ করতেছে, কোন অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন তুমি যখন অনেক ভাজা পোড়া খাবা বা কোনো সমস্যার কারণে যদি তোমার অ্যাসিডিটি বেড়ে যায়, অ্যাসিড সিক্রেশন বেড়ে যায়, তখন এটাকে আমরা বলি গ্যাস্ট্রিক, তাই না, গ্যাস্ট্রিক বলি মূলত অ্যাসিডিটি এটা। তো এখন এসিডটাকে কমাইতে হবে না, এখন এসিডটা কমাবে কি, ক্ষার দিতে হবে নিশ্চয়ই। তখন আমরা কিছু ক্ষার জাতীয় অ্যান্টাসিড ওষুধ খেতে পারি, যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমরা এসিএল, এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা খাবা, মানে এটা ওষুধ হিসেবে খাও, এই যে অ্যান্টাসিড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে, এই পদার্থগুলো থাকে, এগুলো গিয়ে তোমার পেটের যে এসিএল, অতিরিক্ত এসিএল এর সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, ফলে তোমার পেটে যে এসিডটা বেড়ে গেল, এটা যে ক্ষতিকর দিক, এটা থেকে তোমাকে রক্ষা করলো, বা তোমার পেটে যে জ্বালা পোড়া করতেছে এটা কমে যাবে আলটিমেটলি। সেমভাবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করে, এটা বিক্রিয়া করে এবং তোমাকে সুস্থ রাখে। দাঁতের যত্নে, এই যে তুমি যখন সকালবেলা ঘুম থেকে উঠো, তখন আমাদের মুখ কিছুটা টক লাগে, কেন টক লাগে, কারণ এখানে ব্যাকটেরিয়া তোমার বিভিন্ন জৈব অ্যাসিড প্রডিউস করে, বিভিন্ন অ্যাসিড প্রডিউস করে দাঁতের মধ্যে। সারা রাত তুমি না খেয়ে, নিয়ম হচ্ছে তুমি ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে ঘুমানো, কারণ ওখানে তখন খাবারগুলো আটকে থাকে। তো খাবার যদি না থাকে ব্যাকটেরিয়া প্রডিউস হবে না। এখন যেহেতু তো আমরা সচরাচর খুব একটা ব্রাশ করি না রাতের বেলা, সো তখন কি হয়, ওখানে আমাদের ব্যাকটেরিয়াগুলো জমে, রাতের বেলা ব্যাকটেরিয়াগুলো জমে, এখানে তোমার অ্যাসিড তৈরি করে, ফলে আমাদের দাঁতের এনামেলের ক্ষতি হয়। আর সকালবেলা আমাদের ওই দাঁতের টুথপেস্ট ইউজ করি না, ওই টুথপেস্টের মধ্যে ক্ষার জাতীয় পদার্থ দেওয়া থাকে, ওই ক্ষার জাতীয় পদার্থটা অ্যাসিডটাকে আমাদের প্রশমিত করে, ফলে আমাদের দাঁতের এনামেল রক্ষা পায়, ঠিক আছে। কৃষিক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি, এগুলো একটু রিডিং দিও। লবণ, এই লবণটা বিভিন্ন রকমের হয়, হ্যাঁ। যখন তোমার অ্যাসিড বেশি থাকবে লবণের মধ্যে, তখন অম্লীয়মূলক থাকলে এটাকে অ্যাসিডিক লবণ, ক্ষারীয় থাকলে ক্ষারীয় লবণ, হ্যাঁ। নিরপেক্ষ প্রকৃতির লবণ আছে, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট ইত্যাদি, এগুলো একটু রিডিং দিবা। আর অ্যাসিড বৃষ্টিটা, এখানে আমি 3-4টা বিক্রিয়া দেখাই দিচ্ছি, এই বিক্রিয়াগুলো পড়লে অ্যাসিড বৃষ্টি শেষ, হ্যাঁ। এখানে অনেক বড় ভাবে লেখা আছে, দরকার নেই। মূলত তোমার অ্যাসিড বৃষ্টি মানে কি, বৃষ্টির সাথে অ্যাসিড আসবে, বৃষ্টি প্লাস অ্যাসিড ইজ ইকুয়াল টু অ্যাসিড বৃষ্টি, তাই না। মানে স্বাভাবিক বৃষ্টিতে কি থাকে, পানি থাকে, কিন্তু বৃষ্টির পানির সাথে যখন বিভিন্ন অ্যাসিড মিশ্রিত হবে তখন তাকে অ্যাসিড বৃষ্টি বলবা। তাহলে অ্যাসিড বৃষ্টি কী কী থাকে, এই যে কার্বন ডাইঅক্সাইড দেখো পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, এই কার্বনিক অ্যাসিড যদি বৃষ্টির পানির সাথে নামে তখন তাকে অ্যাসিড বৃষ্টি বলতে পারবা। নাইট্রোজেন ডাইঅক্সাইড বাতাস আছে না, ওই বাতাস যখন পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করতে পারে, এবং এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এই যে এই অ্যাসিডগুলো যখন বৃষ্টির পানির সাথে মিশে বৃষ্টিতে পানিতে নেমে আসে, তখন তাকে আমরা বলি অ্যাসিড বৃষ্টি। বা সিকিউতে যখন আসবে, তুমি জাস্ট এই দুইটা বিক্রিয়া লিখবা এবং নিজের মতো করে কিছু এক্সপ্লেন করার চেষ্টা করবা, রিডিং পড়লে আরো কিছু বুঝতে পারবা, ঠিক আছে। পানি, এবার আসো পানির খরতা বা হার্ডনেস অফ ওয়াটার। পানির খরতা মানে কি, পানির সাথে তোমার লবণ তৈরি করা, লবণ মিশ্রিত থাকা কিছু আনওয়ান্টেড সাবস্টেন্স, লাইক কি কি হতে পারে, এই যে আমাদের বিভিন্ন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, সালফেট, কার্বনেট, বাইকার্বনেট ইত্যাদি লবণ যখন পানির সাথে দ্রবীভূত থাকে, তখন সেটা ফেনা উৎপাদন করে না। মানে তুমি যখন পানির সাথে স্বাভাবিকভাবে, পানির সাথে যখন সাবান দিবা, তখন ফেনা তৈরি হয় না, ফেনা তৈরি হয়। কিন্তু পানির সাথে যখন তোমার এই লবণগুলো থাকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, সালফেট, কার্বনেট, বাইকার্বনেট, এই লবণগুলো যখন থাকে পানির সাথে, তখন এই ফেনাটা উৎপন্ন হতে পারে না। এই ঘটনাটাই হচ্ছে পানির খরতা বা খরপানি, ওই পানিটাকে। তাহলে সিম্পলি কি বলবা, যেই সব পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, সালফেট, কার্বনেট, বাইকার্বনেট এই লবণগুলো থাকবে, এই যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, সালফেট, কার্বনেট, বাইকার্বনেট এই লবণগুলো থাকবে, তাদেরকে আমরা খরপানি বলবো। এক্ষেত্রে সমস্যাটা কি, মূলত ফেনা উৎপন্ন হয় না, ঠিক আছে।
সো সাবানের সংখ্যাটা দেওয়া আছে, সাবানের সংকেত হলো উচ্চতর জৈব অ্যাসিড সোডিয়াম বা পটাশিয়াম লবণ, এই যে সোডিয়াম স্টিয়ারেট, তারপর হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড সোডিয়াম লবণ, এটাকে আমরা সাবান হিসেবে ব্যবহার করি। তো এটাকে যখন কর পানিতে তুমি কাপড় কাচবা তখন এখানে এই যে এটা ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে ফেলে, ফলে তোমার আর ফেনা উৎপন্ন হয় না। ঠিক আছে, বিক্রিয়ার এখানে দেওয়া আছে, এই যে দেখো এটা স্বাভাবিকভাবে পানির সাথে বিক্রিয়া করার কথা ছিল, কিন্তু এই যে আগে থেকে এখানে ক্যালসিয়াম ক্লোরাইড যে উপস্থিত ছিল এটার সাথে সে বিক্রিয়া করে ফেলে, ফলে এটা তৈরি করে ফলে আর ফেনা উৎপন্ন হয় না। ঠিক আছে, এই ঘটনাটাই মূলত হয়। সো আমরা ক্ষরতাকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা, একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা। অস্থায়ী ক্ষরতা মানে হচ্ছে এই যে বাইকার্বনেট এবং বাইকার্বনেট লবণ যখন দ্রবীভূত থাকবে তখন তাকে অস্থায়ী ক্ষরতা বলবা। হ্যাঁ, মূল কি পয়েন্ট হচ্ছে বাইকার্বনেট লবণ, এই যে আবারও ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ইত্যাদির বাইকার্বনেট লবণ যখন দ্রবীভূত থাকবে তাকে বলবা অস্থায়ী ক্ষরতা। এবং স্থায়ী ক্ষরতা মানে হচ্ছে ক্লোরাইড এবং সালফেট লবণ যখন দ্রবীভূত থাকবে, বাকি সব লেখা একই, এই যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ইত্যাদি সব একই। এখানে বলবা যে বাইকার্বনেট লবণ দ্রবীভূত থাকে, আর স্থায়ী ক্ষরতাতে বলবো যে ক্লোরাইড এবং সালফেট লবণ দ্রবীভূত থাকে। কথা বুঝছো? তাহলে অস্থায়ী ক্ষরতা মানে হচ্ছে যেসব পানিতে তোমার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের বাইকার্বনেট লবণটা দ্রবীভূত থাকবে তাকে অস্থায়ী কর বলবা, এবং অস্থায়ী করকে আমরা ফুটিয়ে দূর করতে পারি। ঠিক আছে, আর স্থায়ী ক্ষরতার ক্ষেত্রে হচ্ছে তোমার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের ক্লোরাইড এবং সালফেট লবণ দ্রবীভূত থাকবে, এবং এই ক্ষেত্রে আমাদের ফুটিয়ে দূর করা যায় না। পালমোটেড কিছু পদ্ধতি আছে, ওই পদ্ধতিতে আমরা পালমোটেড, এই যে পদ্ধতি এটা এখানে তোমাদের বিস্তারিত নাই, এগুলো লাগবে না এখানে, জাস্ট আমরা ফুটিয়ে দূর করতে পারি না, তো মনে রাখতে পারো। পানি দূষণ এবং নিয়ন্ত্রণ এগুলা লাগবে না, একবার রিডিং করতে পারো মন থেকে। কিছু এখানে পয়েন্ট আছে, এগুলো আমাদের জানতে হয়। পানির পিএইচ তো বুঝলাম, পিএইচ মানে হলো আমাদের হাইড্রোজেন কনসেন্ট্রেশন বোঝায়। সো এখানে পানির পিএইচ এর মান 4.5 এর চেয়ে কম হতে পারবে না, 9.5 এর বেশি হতে পারবে না। ঠিক আছে, বিওডি, বিওডি এর পূর্ণ হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। হ্যাঁ, বিওডি মানে হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো আমাদের এই যে 1 লিটার পানিতে পচনযোগ্য জৈব দূষক ব্যাকটেরিয়ার মতো অণুজীব দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেন দরকার হয়, মানে 1 লিটার পানি নিলা, এখানে আমাদের বিভিন্ন জৈব দূষক আছে। এখন ওই জৈব দূষককে ভাঙতে পারে কি? ব্যাকটেরিয়া। হ্যাঁ, ব্যাকটেরিয়া, এই যে জৈব দূষককে যখন ব্যাকটেরিয়া ভাঙবে, ওই ভাঙার জন্য যতটুকু অক্সিজেনের দরকার হবে ওই অক্সিজেনের পরিমাণটাই হচ্ছে বিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। না বুঝলে ডিরেক্ট মুখস্থ। তাহলে এমনি নামের মধ্যে মিল আছে, বিওডি মানে কি? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এর মানে কি 1 লিটার পানিতে যে জৈব দূষক আছে ওই জৈব দূষককে ব্যাকটেরিয়ার মাধ্যমে ভাঙতে যে অক্সিজেন রিকোয়ারমেন্ট, ওই অক্সিজেনের পরিমাণটা হচ্ছে বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। বিওডি এর মান যত বেশি পানি তত বেশি দূষিত, তাহলে বিওডি এর মান কিন্তু ঠিক রাখতে হবে 5 থেকে 6 মোস্ট প্রবাবলি। 1 হলে খুবই ভালো, 2 হলে মোটামুটি ভালো, 3 হলে মোটামুটি চালা যায়, আর 6 মানে হলো ডব্লিউএইচও অনুমোদিত, 10-এর বেশি হলে দূষিত। এভাবে করে একটা চার্ট আছে, এটা তোমাদের নাই। সিওডি, সিওডি মানে হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে জৈব এবং অজৈব দূষককে ভাঙবা তুমি। হ্যাঁ, এক্ষেত্রে শুধু ছিল জৈব দূষক বা জৈব দূষককে ভাঙতে, আর এখানে জৈব অজৈব দূষককে ভাঙতে যে পরিমাণ অক্সিজেন দরকার হবে, আবার সেম কথা, এটাকে বলবো সিওডি। এক্ষেত্রে সিওডি মান যত বেশি হবে তত বেশি দূষিত বোঝায়। ঠিক আছে, তো এই বিওডি সিওডি দিয়ে আমরা বুঝতে পারি পানি কতটুকু দূষিত। এবার হচ্ছে পানি বিশুদ্ধকরণ, আমরা বিভিন্ন পদ্ধতিতে পানিটাকে বিশুদ্ধ করতে পারি। হ্যাঁ, যেমন ক্লোরিনেশন করতে পারি, ক্লোরিনের মাধ্যমে এই যে পানি জীবাণুমুক্ত করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ক্লোরিনেশন। এক্ষেত্রে আমরা ব্লিচিং পাউডার ইউজ করি মূলত। ঠিক আছে, পানি ফোটাতে পারো, 15 থেকে 20 মিনিট পানি ফোটালে এটা জীবাণুমুক্ত হয়ে যায়। তিতানো বা সেডিমেন্টেশন করা যায়। এক্ষেত্রে আমরা ফিটকিরি ইউজ করি, ফিটকিরির সংখ্যাটা মনে রাখবো, পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, 24 অণু পানি। ঠিক আছে, মনে রাখবো ফিটকিরির সংখ্যা পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, 24 অণু পানি। চাক্ষণ করতে পারি, ফিল্ট্রেশন, আমরা বাসাতে ফিল্টার ইউজ করি না, ওই ফিল্ট্রেশন করে পানিকে বিশুদ্ধ করতে পারি। ওকে, শেষ আমাদের অধ্যায়টা। বলো সবকিছু বুঝছো কিনা? অধ্যায়টা খুবই ছোট এবং সহজ, কঠিন কিন্তু কিছু না।